এসএসসি এমটিএস 2023-এর আমাদের শিফট 1 এবং শিফট 2 এর যে কোশ্চেনগুলো ছিল অর্থাৎ 20-40টা কোশ্চেন আপলোড করা হয়েছে। এবার আমরা দেখব শিফট 3 এর ফার্স্ট কোশ্চেন। কী বলেছে দেখো, বলেছে 3.80 টাকা কেজি দরে কত কেজি চিনি 4.60 টাকা কেজি দরের 60 কেজি চিনির সাথে মেশাতে হবে, যাতে মিশ্রণটিতে প্রতি কেজি 5.20 টাকা করে বিক্রি করলে আমাদের 30% লাভ থাকে। তো এখানে আমাদেরকে বলেছে যে একটা মিক্সচার অ্যালিগেশন অঙ্ক, আমাদেরকে বলা আছে যে যখন আমরা 5.20 টাকায় বিক্রি করব তখন আমাদের 30 টাকা লাভ হচ্ছে। তার মানে এই ভ্যালুটা কত, 30 টাকা লাভ মানে 30% লাভ মানে আমাদের 130-এর ভ্যালু দেওয়া আছে আমাদেরকে 5.20। তাহলে 130-এর ভ্যালু যদি আমাদের 5.20 থাকে, তাহলে এখান থেকে আমরা 100%-এর ভ্যালু মানে কত পাবো, এইটা পাবো আমাদের টোটাল কস্ট প্রাইস মিশ্রণের। তাহলে কস্ট প্রাইসটা আমাদের দরকার মিক্সচার অ্যালিগেশনের জন্য। তার জন্য আমাদের এইটা যদি বার করার চেষ্টা করি, তাহলে এখানে 520 আর নিচেতে যদি দশমিক তুলে দিই তাহলে দুটো শূন্য বসবে। এইটা ডিভাইডেড বাই 130 মাল্টিপ্লাইড বাই 100, তাহলে 100 যদি কাটি তারপরে 0 এবং 13 দিয়ে 52 কাটলে আমরা পাই 4 টাকা। অর্থাৎ এখানে আমরা 4 টাকাটা কী পেলাম, 4 টাকাটা পেলাম টোটাল যে মিশ্রণটা আমরা পাবো সেই মিশ্রণের হচ্ছে ক্রয় মূল্য। এবার আমাদের মিক্সচার অ্যালিগেশনের প্যাটার্নটা ফলো করব। তাহলে ওখানে দেখো আমাদের কী কী মেশানো হয়েছে। 3.80 টাকা কেজি দরের চিনি, তাহলে এখানে লিখব 3.80। তার সাথে মেশানো হয়েছে 4.60 টাকা কেজি দরের চিনি, তাহলে এখানে 4.6। আর এদের দুজনের মিশ্রণ মেশানোর পরে আমাদের টোটাল যে কস্ট প্রাইস সেটা কত হয়েছে, সেটা হয়েছে 4 টাকা। তাহলে এখান থেকে আমাদের 4 টাকা। তাহলে এইটার ফরম্যাট কী হয় না, 4-এর থেকে যেটা ছোটো আছে সেটা থেকে এটা মাইনাস করবো। তার মানে 4 থেকে যদি 3.8 মাইনাস করি তাহলে এইটা আমরা পাবো 0.2। আর এখানে 4.60 থেকে 4 মাইনাস করলে এটা আমরা পাবো 0.60। এবার দেখো উভয় দিক থেকে 0.60 এবং 0.2 এর যদি আমরা দশমিক তুলে দিই তাহলে এখানে কত হবে, এখানে পাবো 60 আর এখানে আমরা কত পাবো, এখানে পাবো 20। তারপরে 60 আর 20 যদি আমরা অনুপাত করি তাহলে এইটা আমরা পাবো 3:1। এইটা 3:1 মানে হচ্ছে আমাদের যে প্রথম ধরনের চিনি ছিল সেটা মেশানো হয়েছে 3 অনুপাতে এবং দ্বিতীয় ধরনের যে চিনি ছিল সেটা মেশানো হয়েছে 1 অনুপাতে। কিন্তু আমাদেরকে বলেছে দ্বিতীয় ধরনের চিনি অর্থাৎ 4.6 টাকা দরের কেজি যেটা ছিল সেটা ছিল আমাদের 60 কেজির মেশানো হয়েছে। তার মানে এই 1 ইউনিটের ভ্যালু আমাদেরকে এখানে বলা আছে 60 কেজি। তাহলে আমাদেরকে এই 3 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 60 কেজি হয় তাহলে 3 ইউনিট মানে হচ্ছে 60 মাল্টিপ্লাইড বাই 3, তার মানে এখানে আমরা পেয়ে যাবো কত, 318, তার মানে 180 কেজি। অর্থাৎ প্রথম ধরনের চিনি আমাদেরকে 180 কেজি মেশানো হয়েছে, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবং বি একটি কাজ যথাক্রমে 9 দিন এবং 18 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করেন, কিন্তু কিছুদিন পর এ কাজ ছেড়ে চলে যায় এবং বি 15 দিনের মধ্যে বাকি কাজটা শেষ করে। তাহলে এ কতদিন পরে ছেড়ে চলে যায় সেটা আমাদের বলেছে। তো এইটাও টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে একটা কাজ ছিল যেটা হচ্ছে আমাদের এ এবং বি একসাথে শুরু করে। একসাথে শুরু করার পরে আমি ধরলাম যে এই যে দাগটানা পোর্শনটা ডিভাইড করলাম, সেই পোর্শনটা আমাদের এ এবং বি একসাথে কাজ করেছে। তাহলে একসাথে কাজ করার পরে এ ছেড়ে চলে যায়। তাহলে বলেছে আমাদেরকে কতদিন পরে এ ছেড়ে চলে যায়, মানে হচ্ছে কতদিন এ এবং বি একসাথে কাজ করে। তারপরে এই যে বাকি পোর্শনটা ছিল, তাহলে এই বাকি পোর্শনটাতে আমাদের বলেছে বি একা কাজ করেছে, সেটা কাজ করেছে 15 দিন অন্তর। তাহলে বি যদি একা কাজ করে তাহলে 15 দিনে সে কতটা কাজ করে সেটা আমরা বার করব। তাহলে এফিসিয়েন্সি আমরা এখান থেকে যদি বার করতে চাই তাহলে এ টোটাল কাজ করে 9 দিনে, বি টোটাল কাজ করে 18 দিনে। এদের লসাগু যদি আমরা করি তাহলে টোটাল কাজ পাবো, তাহলে এটা পাবো 18 ইউনিট টোটাল কাজ। তাহলে এর এফিসিয়েন্সি হয়ে যাবে 2 আর বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 1। তাহলে এখানে আমাদেরকে কী বার করতে হবে, যে প্রথমে যদি আমরা বার করার চেষ্টা করি যে বি 15 দিনে টোটাল কত কাজ করেছে, বি এর এফিসিয়েন্সি আমরা পেয়েছি কত, এখানে 1 ইউনিট। তাহলে বি 15 দিনে কত কাজ করবে, 15 মাল্টিপ্লাইড বাই 1, তার মানে হচ্ছে 15 ইউনিট টোটাল কাজ করবে। তাহলে আমাদের টোটাল কাজ ছিল 18 ইউনিট। তাহলে সেই 18 ইউনিটের মধ্যে বি পরের 15 দিনে কাজ করেছে। তাহলে বাকি যে 3 ইউনিট অর্থাৎ 18 মাইনাস 15, তাহলে এই 3 ইউনিট কাজ বাকি থাকলো। এই 3 ইউনিট কাজ হচ্ছে এ এবং বি একসাথে করেছে। তাহলে 3 ইউনিট কাজ একসাথে এ এবং বি এর করতে কতদিন সময় লাগবে সেটা দেখো। টোটাল কাজ এ এবং বি একসাথে করেছে 3 ইউনিট। তাহলে এখানে টাইম কত লেগেছিল তাদের, 3 ইউনিট কাজ করেছিল, তাদের এফিসিয়েন্সির যোগফল 2 + 1 মানে হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে 1 দিন, অর্থাৎ এ এবং বি একসাথে 1 দিন কাজ করেছিল। তারপরে এ কাজ ছেড়ে চলে যায়, তারপরে বি 15 দিনে সেই কাজ শেষ করে। তাহলে এখানে আমাদের কোশ্চেনে যা বলেছিল এ কতদিন পর কাজ ছেড়ে চলে যায়, তাহলে এখানে আমাদের অপশন নাম্বার ডি অর্থাৎ 1 দিন পরে এ কাজ ছেড়ে চলে যায়। কোশ্চেন নাম্বার 3 দিয়েছে সিম্পলিফিকেশন থেকে, যেখানে আমাদের বলেছে 24 ডিভাইডেড বাই 6 মাল্টিপ্লাইড বাই 3/4 অফ 1/3 প্লাস 5/3 অফ 3/4। তাহলে এটা আমরা স্টেপ বাই স্টেপ করব বদমাসের নিয়ম অনুযায়ী। যেটা হচ্ছে 24 ডিভাইডেড বাই 6 যদি করি তাহলে এখানে আমরা কত পাই, 4 পাই। তারপরে 3/4 যদি লিখি, অফ মানে মাল্টিপ্লিকেশান 1/3 প্লাস 5/3 মাল্টিপ্লিকেশান 3/4। তাহলে এখান থেকে আমরা কী কী ক্যান্সেল আউট করতে পারি দেখো, 3 এবং 3 কাটে, এখান থেকে 3 কাটে। তাহলে এখানে পাই 4 প্লাস 4 মাল্টিপ্লাই 1/4 প্লাস 5/4। তাহলে এটা যদি 4টা বাইরে থাকে, তারপরে ব্র্যাকেটের ভিতরে পোর্শনে যদি আমরা 4টা লসাগু করি তাহলে উপরে কত হবে, 5 আর 1 যোগ করলে পাবো
6, তাহলে এখানে 4 4 কাটলো, তো আমরা পুরো যে টার্মটা সেটার ভ্যালু পেয়ে গেলাম 6, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এক্স এর আয় ওয়াই এর থেকে 12% বেশি, ওয়াই এর আয় এক্স এর আয়ের থেকে কত কম? তো এই অঙ্কগুলো খুব কমন, যেখানে আমাদের বলেছে এক্স এর আয়টা ওয়াই এর আয়ের থেকে বেশি, তার মানে আমি এক্স বাই ওয়াই ইকুয়াল টু লিখতে পারি কত, ওয়াই যদি আমাদের 100 ধরি তাহলে এক্সের ভ্যালু কত হবে? 112 হবে। এবার বলেছে ওয়াই এর আয় এক্সের থেকে কত কম, তাহলে আমাদেরকে এক্সের সাপেক্ষে ওয়াইটা কত কম, এখানে আমাদের অনুপাতে পাচ্ছি 12 ইউনিট কম। তাহলে এই 12 ইউনিটকে আমরা পার্সেন্টেজ ভ্যালু যদি নির্ণয় করতে চাই তাহলে পার্সেন্টেজ কত হবে? টোটাল 12 ইউনিট কম, কার সাপেক্ষে কম? না এক্সের সাপেক্ষে কম বলেছে, তাহলে ডিভাইডেড বাই 112। এটা পার্সেন্টেজ করার জন্য আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করবো? এটা হচ্ছে 100 দিয়ে। তাহলে উপরে যদি দেখো 4 দিয়ে কাটি তাহলে এখানে পাবো 3, নিচে 112কে 4 দিয়ে কাটলে এটা আমরা পাই 4 দুগুণে 8 এবং 4 8 হয় 32, তাহলে 28 পাই। তারপরে যদি আবার যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 100 কাটলে পাই 25, আর 28কে কাটলে পাই 7, তাহলে উপরে আমরা কত পেলাম দেখো 3 25 75 ডিভাইডেড বাই 7, তাহলে এইটা আমরা কত পাবো? এটা পাবো 10, 10 দিয়ে ভাগ করলে হয় 70, তাহলে 10 পূর্ণ 5/7, তাহলে এইটা পাই যাবো আমরা নির্ণয় পার্সেন্টেজ। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5, খাঁটি দুধের একটি পাত্র থেকে 35% জল দ্বারা প্রতিস্থাপিত হয় এবং এই প্রক্রিয়াটি 3 বার পুনরাবৃত্ত করা হয়। তাহলে বলেছে থার্ড যে অপারেশনটা, অর্থাৎ 3 বার যে আমরা প্রতিস্থাপনটা করব, তারপরে দুধের বিশুদ্ধতা কত হবে বা পিউরিটি কত হবে। তার মানে আমাদেরকে বার করতে বলেছে যে একটা দুধের মিশ্রণ আছে, সেখানে আমাদের 100% দুধ আছে, সেই 100% দুধের মধ্যে আমরা 3টে অপারেশন করব। সেটা কেমন করে করব না, আমরা প্রত্যেকবার 35% মিশ্রণকে বার করব, অর্থাৎ প্রথমে পিওর মিল্ক বার করব, সেখান থেকে 35% জল দেব, তারপরে যেটা আমরা পাবো জল এবং দুধের মিশ্রণ, সেখান থেকে আবার আমরা 35% বার করব, সেটাকে আবার জল দিয়ে পূরণ করব, এবং একই রকমভাবে এই প্রসেসটা আমরা 3 বার কমপ্লিট করব। তারপরে লাস্ট পর্যন্ত আমাদের জলের পরিমাণটা একটা কিছু থাকবে, আমাদের দুধের যে পার্সেন্টেজ সেটা কত হবে আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এখানে আমরা যদি ধরি যে আমাদের টোটাল যে প্রথমে যে দুধ সেটা ছিল আমাদের 100 গ্রাম বা 100 কেজি, যা খুশি, কেননা এটা আমাদের কোনো ইউনিটটা কোনো ম্যাটার করে না, এখানে আমরা শুধুমাত্র ইউনিটটা ধরছি। তাহলে আমরা যদি ধরি যে আমাদের 100 ইউনিট প্রথমে খাঁটি দুধ ছিল, তাহলে সেই খাঁটি দুধ থেকে আমাদের বলেছে 35% বার করে নেওয়া হয়েছে এবং সেই 35-এর জায়গাতে আমাদের জল মেশানো হয়েছে। তাহলে 100 থেকে যদি আমরা 35 বার করে নিই তাহলে আমাদের থাকে 65%, অর্থাৎ এখন প্রথম অপারেশনের পরে আমাদের 100%-এর মধ্যে 65% আমাদের দুধ আছে, আর বাকি যে 35% সেটা হচ্ছে জল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অপারেশন। একই রকমভাবে দেখো এই 65%কে আমরা লিখতে পারি কত? 65 ডিভাইডেড বাই 100, এইটা হলো প্রথম অপারেশন। তারপরে এইটার উপরেই আবার আমরা অপারেশন করব, 35% বার করে নেবো, তাহলে মানে 65% থাকবে। তারপরে এটা হচ্ছে সেকেন্ড অপারেশন, আর টোটাল হবে আমাদের 3টে অপারেশন, তাহলে এইটাকেও আমরা 35% বার করে নেবো, তাহলে এটা থাকবে 65% থাকবে, 65% মানে আমরা লিখতে পারি 65 ডিভাইডেড বাই 100। তাহলে এইটাকে যদি আমরা এবার ডিভাইড করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। তাহলে 100 দিয়ে 100 কাটে, তারপর দেখো 65কে 5 দিয়ে কাটলে পাই 13, এখানে পাই 20, এখানে পাই 13, 5 দিয়ে কাটলে এখানে পাই 20, আবার যদি 5 দিয়ে কাটি তাহলে 20কে কাটলে পাই 4, আর 65কে কাটলে পাই 13। তাহলে আমাদের শেষ পর্যন্ত কী কী হলো দেখো, উপরে আমাদের এলো 13, 13 এবং 13, অর্থাৎ 169 মাল্টিপ্লাইড বাই 13, আর নিচে এসছে কত? 4 20 80, তাহলে এটা হলো 80। তাহলে উপরে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে প্রথমে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা পাই 1690, তারপরে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 3 9 27 7, হাত থেকে 2, 3 6 18, আর 2 হচ্ছে 20 0, হাতে থাকে 2, তারপরে 3 একে 3, আর 2 হচ্ছে আমরা কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি 5, তাহলে এটা হবে 7 9, এটা যোগ করলে 5 আর 6 আমরা যোগ করলে এখানে পাবো 11, আর এখানে হাতে এক চলে আসবে, তাহলে এটা হচ্ছে 2197কে 80 দিয়ে ডিভাইড। তাহলে এটা আমরা শেষ পর্যন্ত কত পেলাম? এটা পেলাম 2197 ডিভাইডেড বাই 80। তাহলে এটা যদি ভাগ করি তাহলে 2 দিয়ে প্রথমে দিলে হয় 8 2 16, অর্থাৎ 160, তাহলে এখানে থাকবে 9, এখানে থাকবে 5, আর এখানে থাকবে 7। তারপরে এটা যদি 7 দিয়ে দিই তাহলে 7 8 হয় 56, অর্থাৎ 560, আর এটা বিয়োগ করলে আমরা পাই কত? 3, আর এখানে পাই, এটা বিয়োগ করলে আমরা পাই ডান দিকে পাই 7 থেকে 0 বাদ দিলে 7, আর 9 থেকে 6 বাদ দিলে পাই 3। তাহলে এটা আমাদের উত্তর কত হয়ে যাবে? 27 পূর্ণ 37/80। এইটা হচ্ছে আমাদের দুধের বিশুদ্ধতা, অর্থাৎ লাস্ট যে মিশ্রণটা পাবো সেটাতে আমাদের 27 পূর্ণ 37 আর 80% দুধ থাকবে। তাহলে এটা আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 866 একক মাত্রার একটি আয়তঘন থেকে 0.5 0.5 এবং 0.5 একক মাত্রা ছোটো ছোটো ঘন কাটা হয়। তাহলে বড় যে আয়তঘনটি আছে সেখান থেকে আমরা কটা ঘন কাটতে পারি? তো এখানে দেখো আমাদের দুটো কনসেপ্ট দেওয়া আছে, একটা হচ্ছে আয়তঘন। আয়তঘন মানে আমরা যার সহজ এক্সাম্পল ধরতে পারি যে ম্যাচের বাক্স, ওরকম একটা আকৃতি থেকে আমাদের ছোট ছোট কিছু কিউব কাটা হয়েছে। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে সেই ছোট যে কিউব আমরা পাচ্ছি সেটা কটা পাওয়া যাবে। এখানে আমাদের যে আয়তঘন দেওয়া আছে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মাপ দেওয়া আছে, এবং যে ঘনকটা আমরা পেয়েছি সেই ঘনকের
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু সবই সমান, তার জন্য সবগুলো হচ্ছে 0.5। এবার বলেছে বড় আয়তঘনক থেকে যদি আমরা ধরি যে টোটাল এক্স পরিমাণ আমরা ছোট ঘনক পেয়েছি, তাহলে ছোট ঘনক এক্সটার যে আয়তন হবে, তার মানে হচ্ছে যদি আমাদের 10টা ঘনক পাওয়া যায়, তাহলে এই 10টা ঘনকের যে আয়তন সেটা সেই আয়তঘনের আয়তনের সাথে সমান হবে। তাহলে সেই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো। তো আমরা জানি যে আমরা ধরেছি যে টোটাল এক্সটা ঘনক পেয়েছি, তাহলে একটা ঘনকের আয়োজন যদি আর ঘনকের আয়তনের ফর্মুলা জানি আমরা এ কিউব মানে হচ্ছে বাহুর কিউব, তার মানে এখানে এক্স মাল্টিপ্লাইড বাই 0.5 মাল্টিপ্লাইড বাই 0.5 মাল্টিপ্লাইড বাই 0.5, এইগুলো আমাদের হচ্ছে একটা ঘনকের আয়তন, আর এইটা এক্সের সাথে মাল্টিপ্লাই করলে আমরা এক্স যে ঘনকটা পাবো ধরেছি তাদের হচ্ছে টোটাল আয়তন ইজিক্যাল টু কার সাথে সমান হবে, এইটা হবে আমাদের আয়তঘনের আয়তের সাথে সমান হবে। তাহলে এইখান থেকে যদি আমরা এক্সের ভ্যালুটা বার করতে যাই, তাহলে 0.5 যেগুলো আছে সবগুলোকে আমরা ডান দিকে নিয়ে আসবো। তাহলে ডান দিকে নিয়ে আসলে আমাদের এক্সের ভ্যালুটা কী হবে দেখো, নিচে 0.5 হবে, তাহলে 0.5টাকে যদি আমরা তুলে দিই, তাহলে শুধু যদি 5 লিখি, তাহলে উপরে আমরা 3টে পয়েন্টের জন্য 1000 লিখতে পারি। এবার যদি আমরা কাটাকাটি করি, তাহলে নিচে আসছে কত দেখো, নিচে আসছে 125, 5 5 25, আর তার সাথে 5 মানে হচ্ছে 125 পাই, আর 125 দিয়ে যদি আমরা 1000কে কাটি, তাহলে এখানে আমরা পাই 8। তাহলে এখানে দেখো 8 8 হয় 64 মাল্টিপ্লাইড বাই 6 6 হয় 36। তাহলে এইটা আমাদের 4 6 24, অর্থাৎ ইউনিট ডিজিট হবে 4। ইউনিট ডিজিট 4 হবে এমন একটা অপশন আছে, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি 2304। তাহলে আমাদের এখানে এক্সের মান হয়ে যাবে 2304, অর্থাৎ আমাদের 2304টি ছোটো ছোটো ঘনক পাওয়া যাবে। বছরে 8% সুদের হারে 1,50,000 টাকার অর্জিত সুদের পার্থক্য কত হবে যখন যথাক্রমে অর্ধবার্ষিক এবং বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ হয়। তো এখানে আমাদেরকে বেসিক্যালি বলেছে কি, যে বলেছে আমাদের 1,50,000 টাকাটা দেওয়া আছে, সেটার উপর আমাদেরকে সুদ বার করতে হবে, এবং সেই সুদের পার্থক্য কত হবে যখন আমাদের যে সুদটা সেটা অর্ধবার্ষিক অর্থাৎ সেমি অ্যানুয়ালি বলেছে এখানে, আর অ্যানুয়ালি বলেছে, এবং অর্ধবার্ষিক এবং বার্ষিক হারে হবে। আর এখানে আমাদের বার্ষিক যে সুদের হার সেটাকে দেওয়া আছে 8%। তো এখানে আমরা দুটো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমাদের যখন বার্ষিক সুদের হার যখন 8% হারে হয়, তখন সেটা আমাদেরকে সেই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সবসময় একই হয়। তাহলে এখানে আমাদের টাইম কিছু বলেনি, শুধুমাত্র বার্ষিক বলেছে। তাহলে এখানে আমরা ধরে নেব যে আমাদের যে সময়টা সেটা হচ্ছে 1 বছর। তাহলে 1 বছরের সুদের হার যদি 8% হয়, তাহলে সেটা আমরা সরল সুদের ক্ষেত্রে 8%ই সুদ পাবো, এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও আমরা 8%ই সুদ পাবো। তাহলে প্রথমে যখন ইয়ারলি আমরা ধরছি, তখন ইয়ারলি আমাদের টোটাল যে সুদের হার সেটার মধ্যে পার্সেন্টেজ কত হচ্ছে, 8% সুদ পাবো 1,50,000 টাকার মধ্যে। আর যখন সেমি অ্যানুয়ালি আমরা ধরছি, তখন এখানে আমাদের একটু ভাবনার বিষয়, যে আমরা যখন সেমি অ্যানুয়ালি মানে হচ্ছে আমরা বছরে দুটো আমাদের হচ্ছে সাইকেল হচ্ছে, তাহলে সেই সাইকেলে আমাদের সুদের হারটাও ভাগ হবে। তাহলে বছরে যদি 8% করে সুদ হয়, তাহলে 6 মাস অর্থাৎ একটা দুটো বছরকে আমরা বছরকে 2 ভাগে ভাগ করবো যখন সেমি অ্যানুয়ালি বলবে তখন। তাহলে 1 বছরে যদি 8% সুদ হয়, তাহলে হাফ বছর অর্থাৎ 6 মাসে কত হবে, এইটা হয়ে যাবে 8/2, মানে হচ্ছে আমরা 4% করে সুদ পাবো। তাহলে এই 4%-এর দুটো আমাদের স্লট হবে। তাহলে 4%-এর দুটো স্লট করলে আমাদের চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কী হয়, এই 4 + 4 মাল্টিপ্লাইড বাই 4 ডিভাইডেড বাই 100 এরকম হয়। তাহলে 4 আর 4 যদি যোগ করি, তাহলে এখানে হয় 8, আর এটা হয় কত হয়ে যাবে 16, তার মানে এটা 0.16 পাবো। তাহলে এইটা হচ্ছে সেমি অ্যানুয়ালি যখন করব, তখন আমরা সুদটা পাবো 8.16%। তাহলে এখানে দেখো দুটো জিনিস আমরা পেলাম। তাহলে এইটা আমরা এই যে সুদটা পেলাম সেটা হচ্ছে 8.16%। এইটা হচ্ছে আমাদের বার করার দরকার ছিল, যে আমরা যখন সেই 1,50,000 টাকারই সুদ খাটাবো, তখন আমাদের যখন সুদের হারটা চক্রবৃদ্ধি বার্ষিক হারে ছিল, তখন সেটার উপর সুদ পাচ্ছিলাম 8%, এবং বার্ষিক সেমি অ্যানুয়ালিতে যখন করছিলাম তখন সেটার উপর সুদ পাচ্ছিলাম 8.16%। এবার আমাদেরকে সুদের পার্থক্য বার করতে বলেছে। তাহলে এইটার মধ্যে পার্থক্য কত হবে, 0.16% হবে। তাহলে 0.16 অফ কত, তার মানে হচ্ছে 0.16 অফ দ্য টোটাল অ্যামাউন্ট। তাহলে এখানে আমাদের যে টাকাটা দেওয়া আছে তার হচ্ছে 0.16% বার করবো। তাহলে প্রথমে পার্সেন্টেজের জন্য 100, আর এখানে দশমিক আছে তার জন্য আমরা 100 বসালাম। তাহলে এই শূন্য, এখানে 4টে শূন্য, আর এখানে 4টে শূন্য যদি কাটি, তাহলে 15 মাল্টিপ্লাইড বাই 16, তাহলে এইটা আমাদের কত হবে, এটা মাল্টিপ্লাই করলে আসবে 240 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। প্রতি কেজি 19.50 মূল্যের মিশ্রণ পেতে একজন মুদিকে কী পরিমাণে মেশাতে হবে, যেটা একটার দাম হচ্ছে 18 টাকা এবং একটার দাম হচ্ছে 22 টাকা। তাহলে 18 টাকা এবং 22 টাকা কেজি দরে দুটো ডাল কী পরিমাণে মেশাতে হবে, যাতে এখান থেকে আমরা 19.50 টাকার একটি মিশ্রণ ডাল পেতে পারি। তাহলে এটা হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের প্রবলেম, যেখানে আমাদেরকে প্রথম প্রকারের ডালের টাকার দাম দেওয়া আছে 18 টাকা এবং দ্বিতীয় প্রকারের দাম দেওয়া আছে 22 টাকা। তাহলে এই দুটোকে আমরা মেশাবো, সেখান থেকে আমাদেরকে বলেছে 19.50 টাকা পরিমাণ পেতে হবে। তাহলে প্রথমে যদি আমরা 19.50 থেকে যদি 18 মাইনাস করি, তাহলে এখানে আমরা কত পাই, 1.5 পাই। এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা 22 থেকে 19.50 বিয়োগ করবো, তখন এখানে আমরা কত পাবো, এখানে পাবো 2.5। তাহলে এখানে দশমিক যদি তুলে দিই, তাহলে আমরা 25
আর কত পেলাম 1.25 আর 15 পাচ্ছি, সরি 25:15 পেলাম। তাহলে এটা যদি 5 দিয়ে কাটি তাহলে এখানে পাবো 5, এখানে পাবো 3। তাহলে এইটা হয়ে যাবে আমাদের নির্ণয় অনুপাত। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। একজন মানুষ 40 কিলোমিটার/ঘন্টা বেগে এ বিন্দু থেকে বি বিন্দুতে ভ্রমণ করে এবং 60 কিলোমিটার/ঘন্টা বেগে এ বিন্দুতে ফিরে আসে। তাহলে ভ্রমণের মোট সময় যদি 5 ঘন্টা হয় তাহলে এ এবং বি বিন্দুর মধ্যেকার দূরত্ব বার করতে বলেছে। তো এখানে আমাদের দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি। তাহলে এদের মধ্যেকার দূরত্ব যদি আমি এক্স ধরি, তাহলে এই এক্স দূরত্ব একবার কভার করেছে 40 কিলোমিটার/ঘন্টা এবং একবার কভার করেছে 60 কিলোমিটার/ঘন্টা, দিয়ে আমাদের টোটাল টাইম লেগেছে 5 ঘন্টা। তাহলে এখানে আমরা টাইম ইজ ইকুয়াল টু কত জানি, টোটাল ডিস্ট্যান্স অর্থাৎ এস বাই ভি অর্থাৎ স্পিড, তাহলে টি ইজ ইকুয়াল টু এস বাই ভি ফর্মুলা দিয়ে আমরা এটা করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো প্রথম ক্ষেত্রে সময় কত লেগেছে, তাহলে প্রথম ক্ষেত্রে দূরত্ব অর্থাৎ এ থেকে বি গেছে, স্পিড ছিল 40 কিলোমিটার/আওয়ার, প্লাস ফিরে আসার সময় এক্স বাই 60, এটা হলো দুটো ক্ষেত্রে টাইম। এই টোটাল টাইমটা দেওয়া আছে আমাদেরকে 5 ঘন্টা। তাহলে দেখো বাম দিকে যদি আমরা এক্সটা কমন নিই তাহলে এই দিকে থাকবে আমাদের 1/40 আর এদিকে থাকবে 1/60, তাহলে লসাগু করলে হবে 120। তাহলে এখানে হবে 3 + 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা কী পাবো দেখো, এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাল্টিপ্লাইড বাই 5/120 ইজ ইকুয়াল টু 5। তাহলে 5 যদি কাটি তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 120 কিলোমিটার। এইটাই হচ্ছে এ এবং বি এর মধ্যে দূরত্ব, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে 5544 সেমি স্কোয়ার। যদি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হয় তাহলে নতুন গোলকের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে সেটা কত। তো এখানে আমাদেরকে পৃষ্ঠতলে গোলক দেওয়া আছে, গোলকের কী ফর্মুলা হয় সেগুলো আমাদেরকে জানতে হবে। তো এখানে গোলক যদি একটা তার ব্যাসার্ধ যদি আমরা আর ধরি তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় 4πr² এবং তার আয়তন হয় 4/3 πr³। তো এখানে আমাদেরকে দেওয়া আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ 4πr² মান দেওয়া আছে, সেটা হচ্ছে 5544 বর্গ সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4πr² ইজ ইকুয়াল টু 5544, এটা আমাদেরকে দেওয়া আছে। এবার এখান থেকে আমাদেরকে আর এর ভ্যালুটা বার করতে হবে, অর্থাৎ ব্যাসার্ধ বার করতে হবে। সেই ব্যাসার্ধটা আমাদেরকে দ্বিগুণ করতে হবে সেকেন্ড কেসে, এবং তারপরে আমাদের বা ক্ষেত্রফল কত হবে সেটা বার করতে বলেছে। তো এখানে আমাদের ভ্যালুগুলো যদি বসাই তাহলে 4 পাই মানে আমরা জানি 22/7, r² ভ্যালু আমাদেরকে বার করতে হবে ইজ ইকুয়াল টু আমরা কত লিখব 5544। এবার দেখো যদি আমরা 22কে যদি 11 দিয়ে কাটি তাহলে এখানে কত পাবো, 2 পাবো। তারপরে 55 44কে যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে প্রথমে পাবো 5, তারপর দুটো সংখ্যা একসাথে নামছে তার জন্য এখানে হবে 0, তারপর হবে এখানে 4। তারপর যদি আমরা এটাকে যদি 4 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে যদি কাটি তাহলে 2 দিয়ে কাটলে হবে 2 2 4, 5 2 10, আবার হবে 2 দিয়ে 4 অর্থাৎ 252। তারপর এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 4 দিয়ে কাটলে হয় 4 6 24 আর 3 4 হয় 12 অর্থাৎ 63। তাহলে r² ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 63 মাল্টিপ্লাইড বাই নিচে একটা 7 ছিল ওইটাকে মাল্টিপ্লাই হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 9 গুণ 7 গুণ 7। তাহলে এখান থেকে যদি আমরা বর্গমূল করি তাহলে আর ইজ ইকুয়াল টু কত পাবো, 9 এর জন্য বাইরে পাবো 3 এবং দুটো 7-এর জন্য আমরা বাইরে পাবো একটা 7। তাহলে এটা আমরা পেলাম 21 সেন্টিমিটার, অর্থাৎ যে আমাদেরকে গোলকটা দেওয়া ছিল তার আমরা ব্যাসার্ধ পেলাম 21 সেন্টিমিটার। এবার আমাদেরকে বলেছে যে সেই গোলকের ব্যাসার্ধ যদি আমাদের দ্বিগুণ হতো তাহলে আমাদের আর ইজ ইকুয়াল টু পেলাম 21 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে ব্যাসার্ধ সেটা আমাদেরকে বলেছে দ্বিগুণ মানে হচ্ছে 42 সেন্টিমিটার হবে। এবার আমাদেরকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তো একই রকমভাবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 4πr²। তাহলে এবার এখানে 4 পাই মানে হচ্ছে 22/7 আর r² মানে এবার 8টা নেব আমরা 42 সেন্টিমিটার। তাহলে এখানে 42 মাল্টিপ্লাইড বাই 42। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কী হবে দেখো, 7 দিয়ে যদি 42 কাটি তাহলে এখানে পাবো 6, তার মানে এটা পাবো 88, বা তুমি এরমভাবে রাখো 4 মাল্টিপ্লাইড বাই 22 মাল্টিপ্লাইড বাই 42 গুণিত হচ্ছে 6। তারপরে এইগুলো আমাদের ক্যালকুলেশনের ট্রিক্স হচ্ছে যে আমরা প্রথমে দেখব ডিভিজিবিলিটি রুলস দ্বারা কোনগুলো অপশানগুলোকে আমরা এলিমিনেট করতে পারি। তো আমাদেরকে যে অপশানটা অর্থাৎ যে গুণফলটা আমরা পেলাম এখন পর্যন্ত সেটা দেখো আমাদের ভেতরে 4-এর মধ্যে 2 আছে, 22-এর মধ্যে 2 আছে, 42-এর মধ্যে 2 আছে এবং 6-এর মধ্যে 2 আছে। তার মানে এমন একটা অপশান আসবে বা উত্তর আসবে যেটা হচ্ছে আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু অপশানগুলোর মধ্যে যদি চোখ রাখো তাহলে দেখবো প্রথম অপশান এবং লাস্ট অপশানের ইউনিট ডিজিট আছে 1। তাহলে 1কে তো আমাদের যে নাম্বারের ক্ষেত্রে ইউনিট ডিজিট 1 থাকবে সেটাকে আমাদের 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমাদেরকে অপশান নাম্বার এ আর অপশান নাম্বার ডি হচ্ছে আমরা এলিমিনেট করে দিতে পারি। তারপরে যদি আমরা অপশান নাম্বার বি এবং সি দেখি তাহলে এই দুটোর মধ্যে আমাদেরকে বার করতে হবে যে কোনটা উত্তর হবে। তারপরে দেখো এখানে আমাদের 42-এর মধ্যে 3 আছে আর
ছয়ের মধ্যে 2 গুণিত 3 মানে এখানেও 3 আছে, তার মানে যে অপশানটা আসবে সেটা আমাদের 3 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে আমরা দেখব বাকি যে দুটো অপশান পড়ে আছে সে দুটো অপশানের মধ্যে কোনটা আমাদের 3 দ্বারা বিভাজ্য। এবার আমরা জানি যে কোনো সংখ্যাকে 3 দ্বারা বিভাজ্য হতে গেলে সেই সংখ্যার ডিজিটাল সাম অর্থাৎ প্রত্যেকটা ডিজিটের সাম করে যদি সেই সামটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো বি নম্বর যে অপশানটা আছে সেটা ডিজিট সাম কত হচ্ছে দেখো, 6 আর 7 হচ্ছে 13, আর একা হচ্ছে 14 আর 4 হচ্ছে 18। তাহলে এখানে আমরা ডিজিট সাম পেলাম 18, যেটা হচ্ছে আমাদের 3 দ্বারা বিভাজ্য হয়। তারপরেরটাই কি আছে দেখো, তারপরেরটা আছে 6 আর 7 হচ্ছে 13, আর একা 14 আর 15 16। তাহলে এখানে ডিজিট সাম আসছে কত, 16। তাহলে 16 কে তো আমাদের 3 দ্বারা বিভাজ্য হয় না, 18 কে 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন নাম্বার বি, অর্থাৎ এখানে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়ে যাবে 22,176 সেন্টিমিটার স্কোয়ার। এইটা হয়ে যাবে আমাদের উত্তর। কোশ্চেন নাম্বার 11, একটি নিবন্ধের মূল্য দেওয়া আছে 1120 টাকা, 205 টাকা ছাড় দেওয়ার পরেও যদি 15% লাভ হয় তাহলে নিবন্ধটির চিহ্নিত মূল্য অর্থাৎ মার্ক প্রাইস বার করতে বলেছে। তো এখানে আমাদেরকে যে 1120 টাকা দেওয়া আছে সেটা আমাদেরকে এটা সিপি অর্থাৎ ক্রয় মূল্য দেওয়া আছে, এবং এখানে বলেছে যে আমাদের যে মার্ক প্রাইস অর্থাৎ এমপি তার উপরে আমাদেরকে 205 টাকা ছাড় দেওয়া হয়েছে। তাহলে মার্ক প্রাইস বা এমপিটা যদি আমরা এক্স ধরি তাহলে এসপি বা সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে এক্স থেকে আমাদের ছাড় দেওয়া হয়েছে 205 টাকা। তাহলে এইটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস, এইটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। আর বলেছে 15% ছাড় লাভ হয়েছে, তার মানে 15% লাভ মানে 115 ডিভাইডেড বাই 100 করতে পারি, তার মানে এইটা হয়ে যাবে আমাদের 23/20। তাহলে এখানে আমরা এইটা ইজিক্যাল টু লিখতে পারি এসবি বাই সিপির অনুপাত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এসপি ডিভাইডেড বাই সিপি, যেহেতু লাভ হয়েছে তার মানে এটা এসপিটা বেশি হবে, তাহলে 23/20 ইজিক্যাল টু আমাদেরকে পেয়েছি কত, এক্স মাইনাস 205 ডিভাইডেড বাই 1120। তাহলে এটা যদি এবার আমরা কোনাকুনি গুণ করি দিয়ে সলিউশন করি তাহলে আমরা এখান থেকে উত্তরটা পেয়ে যাবো। তাহলে এখানে এর নিচে শূন্য আর এখানে 20 শূন্য যদি কাটি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 দিয়ে যদি আমি 112 কাটি তাহলে এখানে আমরা কত পাই 56। তাহলে কোনাকুনি গুণ করলে আমরা পাই এক্স মাইনাস 205 ইজ ইকুয়াল টু 23 মাল্টিপ্লাইড বাই 56। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে যাবো 23 মাল্টিপ্লাইড বাই 56 প্লাস 205। তো এইটা গুণ করলেও হয়, গুণ করার না করে আমরা অপশানটা কী করবো যাচ্ছি দেখো, এখানে 3 ইন্টু 6 দুটোর ইউনিট ডিজিট আছে 3 ইন্টু 6, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে 3 6 18 হবে ইউনিট ডিজিট, আর এখানটার ইউনিট ডিজিট হচ্ছে 5। তাহলে ইউনিট ডিজিট 5 প্লাস 18 8 করলে কত হবে, লাস্টে বেলায় 3 আসবে, অর্থাৎ ইউনিট ডিজিট আমাদের যে অপশানটা হবে সেটা হবে 3। তাহলে এখানে ইউনিট ডিজিট একটাই আসছে, সেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইউনিট ডিজিট আমি অঙ্কগুলো এই প্রসেসগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, তাহলে আমাদের বড় বড় ক্যালকুলেশন থেকে সময় বাঁচানো যায় এবং খুব তাড়াতাড়ি অঙ্কটা করা যায়। তাহলে এখানে আমাদের অপশানটা হয়ে যাবে অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যদি a/b = 3:4 এবং a/c = 9:8 হয় তাহলে a b এবং c এর অনুপাত কত হবে। তো এই অঙ্কগুলোতে কিচ্ছু নয়, একদম সহজ। যেখানে আমাদেরকে a এবং b দেওয়া আছে অনুপাতে, সেটা হচ্ছে a/b = 3/4 এবং a/c = 9/8, এটা আমাদেরকে দেওয়া আছে। তো এখান থেকে দুটো অনুপাতের মধ্যে কোনটা একই আছে সেটা হচ্ছে আমাদের a কমন আছে, তাহলে উভয় দিকে আমরা এটাকে যদি সমান করতে চাই তাহলে দ্বিতীয়টাতে আছে 9, প্রথমটাতে 3, তাহলে এটাকে যদি প্রথমটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখো এটা কত হবে, উপরে হবে 9, নিচে হবে কত 12, আর একটা সেকেন্ডটা আছে 9/8। তাহলে এবার অনুপাতটা পেয়ে যাব a/b/c। তাহলে a এর ভ্যালু পেলাম 9, b এর ভ্যালু পেয়েছি আমরা 12 এবং c এর ভ্যালু পেয়েছি কত 8। তাহলে এখানে আমাদের 9:12:8 অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13 দিয়েছে আমাদেরকে বোট অ্যান্ড স্ট্রিম থেকে। তো এই ধরনের অঙ্কগুলো একটু দুটো ইকুয়েশন গঠন করতে হবে, তো একটু লেন্দি হবে, ভয় পাওয়ার কিছু নেই, সহজে আমরা ক্যালকুলেশনটা করে উত্তরটা বার করব। তো প্রথমে বলেছে একজন নাবিক 6 ঘন্টায় 36 কিলোমিটার স্রোতের অনুকূলে এবং 24 কিলোমিটার প্রতিকূলে যাত্রা করে। যখন তিনি 24 কিলোমিটার অনুকূলে এবং 36 কিলোমিটার প্রতিকূলে যাত্রা করেন তখন নাবিকের সময় লাগে 6.5 ঘন্টা। তাহলে স্রোতের গতি কত হবে। তো এখানে আমরা স্রোতের অনুকূলে যে গতিটা সেটা ডাউন স্ট্রিম, মানে সেইটাকে যদি আমরা এ ধরি, ডাউন স্ট্রিম গতি যদি এ ধরি এবং আপ স্ট্রিম অর্থাৎ স্রোতের প্রতিকূলে গতিটাকে যদি আমরা বি ধরি তাহলে এখান থেকে আমরা দুটো সমীকরণ পাবো। দেখো প্রথম ক্ষেত্রে আমাদেরকে বলেছে স্রোতের অনুকূলে গেছে 36 কিলোমিটার, তাহলে 36 কিলোমিটার যেতে কত সময় লাগবে 36/a, আর বলেছে প্রতিকূলে গেছে 24 কিলোমিটার, তাহলে 24/b = আমাদেরকে দিয়েছে 6 ঘন্টা। তাহলে এটা যদি নিচে যদি এ এবং বি যদি লসাগু করি তাহলে এখানে আমরা পাবো 36b প্লাস 24a = 6। তাহলে এখান থেকে যদি এ এবং বিটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কী পাবো, দেখো এ বিটা এদিকে এসে 6ab হবে, আর এদিকে আমরা বাদিকে আমরা পাবো 24a প্লাস 36b = 6ab। এইটা আমরা পেলাম। তাহলে এইটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। এইরকমভাবে আমরা দ্বিতীয় যে এই কন্ডিশনটা দেওয়া আছে সেটাতে যদি দেখি তাহলে দ্বিতীয় কন্ডিশনে আমরা কী বলেছে, দেখো বলেছে যখন তিনি 24 কিলোমিটার অনুকূলে, তাহলে 24/a প্লাস 36/b
এইটার যে সময় সেটা দেওয়া আছে 6.5 ঘন্টা, তাহলে 6.5 ঘন্টা মানে হচ্ছে 6×1=2, তার মানে এটা হচ্ছে 13/2 ঘন্টা আমরা লিখতে পারি। তাহলে এইটা যখন আমরা লসাগু করব তখন একই রকমভাবে আমাদের এ বিটা লসাগু হবে। তাহলে এ বি যদি লসাগু হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 24b প্লাস 36a ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়াল টু 13/2। তাহলে এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কী পাবো দেখো, যদি এটাকে যদি প্রথমে লিখি তাহলে 36×2 হচ্ছে 72a প্লাস 24×2 48b ইজ ইকুয়াল টু আমরা পাবো 13ab। এইটা পাবো আমরা দ্বিতীয় সমীকরণ। তাহলে এখান থেকে দ্বিতীয় সমীকরণ পেলাম, আর প্রথম সমীকরণটা পেয়েছিলাম আমরা 36b প্লাস 24a ইজ ইকুয়াল টু 6ab। তাহলে যে কোনো একটা সমীকরণে দুটো সমীকরণে যদি আমরা এ এবং বি এর ভ্যালুটা সমান করতে চাই তাহলে প্রথম ইকুয়েশনকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখো এখানে 72a আছে, এখানে 24 আছে, 3 দিয়ে মাল্টিপ্লাই করে 72a হবে। তাহলে এখানে যদি আমরা গুণ করে যদি ইকুয়েশনটাকে এলিমিনেট করি তাহলে প্রথম ইকুয়েশন থেকে কী পাবো, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে সেইটা আমরা পাবো 3×24 হচ্ছে 72a প্লাস 36 মাল্টিপ্লাইড বাই 3, তার মানে আমরা এখানে পাবো 108 বি ইজ ইকুয়াল টু আমরা পাবো 3×6=18ab। দ্বিতীয় ইকুয়েশন আমাদের ছিল 72a প্লাস 48 বি ইজ ইকুয়াল টু ছিল 13ab। এবার এটা যদি মাইনাস করি তাহলে আমরা কী পাবো দেখো, 72a কাটে 108 থেকে 48 মাইনাস করলে এখানে আমরা পাই 60b ইজ ইকুয়াল টু এখানে আমরা পাবো 5ab। তাহলে এ বি থেকে যদি আমরা বি কাটি আর এখানকার বি যদি কাটি তাহলে 5a ইজ ইকুয়াল টু আমাদের আসছে 60, তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 12 km/h। এইটা হচ্ছে আমাদের স্রোতের অনুকূলে বেগ পেলাম। এবার অনুকূলে বেগ যখন পেলাম তখন আমরা প্রতিকূলে বেগটা আরামসে পেয়ে যাব। তাহলে প্রতিকূলে বেগ বার করার জন্য আমরা এই সমীকরণটাতে যদি আমরা এর ভ্যালুটা বসাই, অর্থাৎ 36/a মানে হচ্ছে আমাদের 12 প্লাস 24/b ইজ ইকুয়াল টু ছিল আমাদের 6। তাহলে এখান থেকে যদি 36কে 12 দিয়ে কাটলে হয় 3, তাহলে 24/b ইজ ইকুয়াল টু 6 - 3, তার মানে এখানে পাবো 3। তাহলে b ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 24/3 ইজ ইকুয়াল টু পেয়ে যাবো 8 km/ঘন্টা। তাহলে বি এর বেগ পেলাম এখান থেকে। তাহলে স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে বেগ দুটোই পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদেরকে অঙ্কতে বলেছিল যে তাহলে স্রোতের গতি কত হবে। তাহলে অনুকূলে এবং প্রতিকূলে বেগ যখন পেয়ে যায় তখন স্রোতের গতি হয় অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা পাবো কত, 12 - 8 ডিভাইডেড বাই 2, তার মানে 4/2 ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 2 km/h। তাহলে এইটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14 দিয়েছে বার ডায়াগ্রাম থেকে, যেখানে বলেছে দ্য বার ডায়াগ্রাম রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ সাইকেলস পার্কিং ইন এ মেট্রো স্টেশন ফ্রম 12 PM to 6 PM. হোয়াট উইল বি দ্য টোটাল কালেকশন ফ্রম 2 PM to 6 PM when the parking charge is ₹3/hour? বলেছে একটা স্টেশনে কিছু পরিমাণ গাড়ি প্রতি ঘন্টায় ঘন্টায় পার্ক করা হয়, তাহলে আমাদেরকে বলেছে দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টোটাল কত টাকা কালেকশন হবে যদি 1 ঘন্টার গাড়ি রাখার চার্জ হয় 3 টাকা। তাহলে এখানে আমাদের কোনগুলো ধরতে হবে, 2 PM থেকে শুরু করে অর্থাৎ 45 থেকে শুরু করে আমাদেরকে 6 PM অর্থাৎ 45 পর্যন্ত দেখতে হবে। তাহলে 2 PM যেই 45টা গাড়ি চার্জ করা হয় সেই 45টা গাড়ি 1 ঘন্টা থাকে। তাহলে 45টা গাড়ির উপর যদি আমরা 1 ঘন্টা করে 1 ঘন্টায় 3 টাকা করে চার্জ করি তাহলে টোটাল 45টা গাড়ির উপর চার্জ কত হবে, 45 - 3, তার মানে এটা হয়ে যাবে আমাদের 135। তারপরে যে 3 PM যে 25টা গাড়ি রাখা হয় সেই 25টা গাড়ির উপর চার্জ কত হবে, টোটাল 25 মাল্টিপ্লাইড বাই 3, তাহলে এখানে আমরা কত পাবো, 75 টাকা। একই রকমভাবে 4 PM যে গাড়িগুলো রাখা হবে সেটা 45 - 3 হবে, তার এখানে হবে 135। তারপর 55টা গাড়ি আছে সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা আমার পাই 165। তারপরে 45, তার মানে এটা হয়ে যাবে 135। এইটা হচ্ছে আমাদের টোটাল কালেকশন হবে এই 4 ঘন্টাতে। তাহলে যদি যোগ করি তাহলে দেখো ডান দিকে 5টা 5 আছে, তার মানে 25, 5 হাতে থেকে 2, তারপরে 7 আর 3 10, আর 3 হচ্ছে 13, আর 6 হচ্ছে 19, আর 3 হচ্ছে 22, আর 2 হচ্ছে 24, 4 ক্যারি হয় 2, আর এখানে 4টে 1 মানে 4, আর 2 হচ্ছে 6। তাহলে আমাদের টোটাল হচ্ছে 645 টাকা কালেকশন হবে, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সাথী 4200 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে এবং 5 মাস পরে বাণী সাথীকেও তার অংশীদার হিসেবে যোগ দেয়। 1 বছর পরে লাভ সাথী এবং বাণীর মধ্যে যদি 2:5 অনুপাতে বিভক্ত করা হয় তবে বাণীর মূলধন কত ছিল সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে আমরা যদি ধরি যে বাণীর টোটাল মূলধন ছিল x টাকা, তাহলে বলেছে যে সাথী যে টাকাটা দিয়েছিল 4200 টাকা সেটা আমাদের কত মাস খেটেছে, 1 বছর খেটেছে, তার মানে এটাকে আমরা ধরতে পারি মাল্টিপ্লাইড বাই 12। তার সাথে অনুপাত কার বলেছে, এটার সাথে আমাদের অনুপাত বলেছে 5 মাস পরে
বাণী যুক্ত হয়, তাহলে 5 মাস পরে যদি বাণী যুক্ত হয় তাহলে 1 বছরের টোটাল আমাদের টার্ম ছিল, তাহলে 5 মাস পরে যুক্ত হলে বাণিজ্যের টাকা অর্থাৎ এক্স টাকা সেটা শুধুমাত্র 7 মাস খেটেছে, 5 মাস পরে যেহেতু সে যুক্ত হয়েছে, তাহলে এই দুটোর যে অনুপাত সেটা আমাদেরকে দেওয়া আছে 2:5। তাহলে এইটাকে আমরা কীভাবে লিখতে পারি, এইটা ডিভাইডেড বাই এক্স মাল্টিপ্লাইড বাই 7 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2:5। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে যদি 12 কাটি তাহলে এখানে পাই 6, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে যাব, বা 7x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 4200 মাল্টিপ্লাইড বাই 5 6 30। তাহলে এটাকে যদি আমরা দেখো তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এক্স ইজ ইকুয়াল টু আমরা এটাকে 7টাকে নিচে ডিভাইড করতে পারি, তাহলে এটা 7 দিয়ে যদি 42 কাটি তাহলে এখানে পাবে 600, তাহলে 600 মাল্টিপ্লাইড বাই 30, এইটা করলে 3 6 হয় 18, 1 2 3, তাহলে 3টে 0, তাহলে বাণিজ্য যে মূলধন ছিল সেটা ছিল 18,000, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যদি 3,650 টাকা 3 বছরের সরল সুদে 4,526 টাকা হয় তবে বার্ষিক সুদের হার কত? তো এখানে আমাদেরকে প্রিন্সিপাল দেওয়া আছে 3,650, সময় দেওয়া আছে 3 বছর এবং সুদ আসল মিলে অর্থাৎ আমাদের টোটাল যে মূলধন সেটা দেওয়া আছে, সুদে আসলে সেটা দেওয়া আছে 4,526। তাহলে এই 4,526 থেকে 3,650 যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কত সুদ পেয়েছি 3 বছরে সেটা পেয়ে যাব। তাহলে এখানে হবে 6, এইখানে হবে 7 আর এখানে হবে 8, তাহলে আমরা 876 টাকা হচ্ছে 3 বছরের টোটাল হচ্ছে সুদ পেয়েছি। তাহলে বলেছে বার্ষিক সুদের হার, তাহলে আমরা জানি যে ফর্মুলা সেটা হচ্ছে I = PTR/100। তাহলে এখান থেকে R = কত হবে, I × 100 ডিভাইডেড বাই PT। তাহলে এখান থেকে R = আমরা লিখতে পারি I মানে হচ্ছে সুদ অর্থাৎ 876 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই P মানে আমাদের দেওয়া ছিল 3,650 আর T মানে হচ্ছে 3 বছর। তাহলে উপরে একটা শূন্য নিচের একটা শূন্য যদি কাটি তাহলে এটা 365কে 5 দিয়ে কাটলে হয় 5 7 35 আর 3 5 15 73। তারপরে 10কে যদি 5 দিয়ে কাটি তাহলে এখানে পাই 2। তারপরে দেখো 3 দিয়ে যদি 876 কাটি তাহলে এখানে আমরা পাই 3 দুগুণে 6, 2 থাকে 3 9 27 আর এখানে হচ্ছে 3 দুগুণে 6। তাহলে এখানে 73 দিয়ে যদি এটা কাটি তাহলে এখানে পাবো 4, তাহলে আমরা কত পেলাম 4 মাল্টিপ্লাইড বাই 2, তার মানে হচ্ছে টোটাল 8% হচ্ছে সুদের হার, যেটা আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশন নাম্বার 17, 1980 টাকায় একটি নিবন্ধ বা একটা বস্তু বিক্রি করলে অর্জিত লাভের যে শতাংশ হয় একই নিবন্ধটি 1620 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতির সাথে সমান হয়। তাহলে 15% লাভের জন্য আমাদের যে বস্তুটি সেটা কত মূলধনে বা কত টাকাতে বিক্রি করা উচিত। তো এই অঙ্কটা একদমই সহজ, আমরা শুধু ইকুয়েশনটা গঠন করে সমাধান করার চেষ্টা করব। তো এখানে আমাদের যে বস্তুটা বা নিবন্ধটা দেওয়া আছে তার আমরা কস্ট প্রাইস বা সিপি যদি আমরা এক্স ধরি, তাহলে প্রথমে বলেছে আমাদের অর্জিত লাভ হয়েছে, তাহলে লাভ মানে হচ্ছে আমাদের এটা যদি এসপি হয় তাহলে এসপি মাইনাস সিপি করলে আমাদের সেটা লাভ হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1980 মাইনাস এক্স, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে লাভ। তাহলে প্রথম ক্ষেত্রে শতকরা লাভ মানে কত, এইটা ডিভাইডেড বাই সিপি মাল্টিপ্লাইড বাই 100, এটা হচ্ছে আমাদের শতকরা লাভ। একই রকমভাবে দ্বিতীয় ক্ষেত্রে বলেছে ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি হলে তাহলে আমাদের কস্ট প্রাইসটা বেশি হবে, তাহলে এক্স মাইনাস 1620 ডিভাইডেড বাই এক্স মাল্টিপ্লাইড বাই 100, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে ক্ষতির যে শতাংশ। তাহলে উভয় দিক থেকে আমরা 100 কাটতে পারি, এক্স এবং এক্স কাটতে পারি। তাহলে দেখো 1980 মাইনাস এক্স আর এখানে আছে এক্স মাইনাস 1620, তাহলে এক্সগুলোকে যদি একদিকে নিয়ে নিই তাহলে 2x = আমরা লিখতে পারি 1980 প্লাস 1620। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে 2x = আমরা পাবো এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 0, তাহলে হচ্ছে 9 আর 6 হচ্ছে 15 আর হাতের 1 হচ্ছে 16, 6 হাত থেকে 1 2 আর 3, তাহলে 3600। তাহলে x = আমরা কত পাবো, x = আমরা পাবো 3600 ডিভাইডেড বাই 2, তার মানে পাবো 1800 টাকা। এই 1800 টাকা যেটা পেলাম সেটা হচ্ছে আমরা যে বস্তুটা ছিল তার হচ্ছে ক্রয় মূল্য ছিল। এবার বলেছে সেটাকে 15% লাভে বিক্রি করতে হবে, তাহলে 15% লাভ করতে হবে কার উপরে, 1800 টাকার উপরে। তাহলে এখন আমাদের এসপি থার্ড টার্মের যেটা হবে সেটা হবে আমাদের 1800 টাকা টোটাল ছিল কস্ট প্রাইস পেলাম, তার হচ্ছে 15%, তার মানে 115 ডিভাইডেড বাই 100। তাহলে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য যদি কাটি তাহলে এটা মাল্টিপ্লাই হবে 1800 মাল্টিপ্লাইড বাই 115। তাহলে ইউনিট ডিজিট যদি দেখি তাহলে লাস্টে আছে 5 এবং 8, 5 এবং 8 মাল্টিপ্লাই করলে 40 হয়, ইউনিট ডিজিটে আমাদের 0 আসবে। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার বি এবং সি এলিমিনেট হয়ে গেল। তারপর দেখো 1800কে 115 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা নিশ্চয়ই 1800 থেকে অনেক বেশি হবে, কিন্তু অপশন নাম্বার ডিতে শুধুমাত্র 1800 আছে, তাহলে এটা আমাদের উত্তর হতে পারে না। তাহলে এখানে উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ 2000
70 হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্য। কোশ্চেন নাম্বার 18 এটাও একটা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে দিয়েছে, যেখানে বলেছে দ্য ফলোইং টেবিল শোজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস এনরোল্ড ইন এ ইউনিভার্সিটি ইন হায়ার এডুকেশন ইন লিবারেল আর্টস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্রম 2015 to 2018। স্টাডি দ্য টেবিল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স কেয়ারফুলি। বলেছে 2015-তে লিবারেল আর্টসে ভর্তি হয়েছিল 345 জন, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিল 650। এরকমভাবে আমাদেরকে 4টে ইয়ার দেওয়া আছে, যেমন 2018 লিবারেল আর্টস ভর্তি হয়েছে 781 এবং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে 695। তাহলে বলেছে দ্য অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্টস এনরোল্ড পার ইয়ার in liberal arts is how much more or less than that in engineering from 2015 to 16। অর্থাৎ আমাদেরকে বলেছে 2015 থেকে 16-এ যে পরিমাণ স্টুডেন্ট অর্থাৎ লিবারেল আর্টসে যে পরিমাণ হয়েছে এবং ইঞ্জিনিয়ারিংয়ে যে পরিমাণ ভর্তি হয়েছে তাদের অ্যাভারেজ বার করতে হবে। তারপর বলেছে যে লিবারেল আর্টসে যেই পরিমাণ স্টুডেন্টের অ্যাভারেজ আমরা পাবো এই 4 বছরে, সেটা ইঞ্জিনিয়ারিংয়ের থেকে বেশি না কম, সেটা বেশি যদি হয় তাহলে কত বেশি, কম যদি হয় তাহলে কত কম, সেটা আমাদের বার করতে বলেছে। তার মানে আমাদেরকে এখানে লিটারালি দুটো ক্ষেত্রে আমাদেরকে টোটাল বার করে অ্যাভারেজ করতে হবে। তাহলে প্রথমে লিবারেল আর্টসের যদি সবগুলো যোগ করি তাহলে এখানে দেখো 5 আর 9 হচ্ছে কত, 14, আর 9 14 সাথে হচ্ছে 21, তাকে হচ্ছে 22-এর 2, হাতে থাকে 2, তারপরে 9 4 4 হচ্ছে 8, আর সাথে হচ্ছে 15, আর 8 হচ্ছে 23, আর হাতে থাকে 23, আর 2 হচ্ছে 25-এর 5, এখানে হাতে থাকে 2, তারপরে 3 আর 5 হচ্ছে 8, আর 4 হচ্ছে কত 12, আর সাথে হচ্ছে 19, আর 2 হচ্ছে কত 21। তাহলে এখানে আমরা পেলাম 2152। একই রকমভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের যদি টোটাল অ্যাভারেজটা করি তাহলে এখানে টোটালটা করলে কত পাবো, দেখো এখানে পাবো 1 আর 6 হচ্ছে 7, আর 7 আর 5 হচ্ছে 12, 12 যদি 2 করি তাহলে ক্যারি থাকে 1, তারপরে 5 আর 2 হচ্ছে 7, আর 4 হচ্ছে 11, আর 2 হচ্ছে 11, আর 9 হচ্ছে 20, আর 1 হচ্ছে 21-এর 1, হাতে থাকে 2, তারপরে দেখো 6 আর 5 11, আর 8 হচ্ছে 19, আর 6 হচ্ছে 25, আর 2 হচ্ছে 27। তাহলে এখানে আমরা পেলাম 2712। এবার এইগুলো অ্যাভারেজ বার করতে বলেছে, তার মানে কত দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 4টে ইয়ার তার জন্য আমাদেরকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে যে 2152 ছিল সেটাকে যদি 4 দিয়ে ভাগ করি, 2712 যেটা ছিল সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2152-কে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 4 5 হচ্ছে 20, 1 থাকে, তাহলে 3 4 হচ্ছে 12, 3 থাকে, আর 4 8 হচ্ছে 32, এইটা পেলাম 538। এইটার রেশিও বার করতে বলেছে, রেশিও নয়, এটা তুলনা করতে বলেছে। এইটার সাথে কার তুলনা করতে বলেছে, ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাভারেজটা কত হবে, 4 7 হয় 28, তাহলে যাবে না, 4 6 হয় 24, 4 3 থাকে, তাহলে এখানে 4 7 হবে 28, 3 4 8 32, অর্থাৎ 538 থেকে 678 তো বেশি। তাহলে এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা হচ্ছে বেশি হবে। আর এখানে আমাদেরকে বলেছে যে লিবারেল আর্টসটা কম্পেয়ার করতে পারি, তাহলে লিবারেল আর্টসটা লেস হবে, তাহলে লেস হবে, তার মানে আমরা মোড়ের যে অপশান সেগুলো বাদ দিতে পারি। তাহলে এ আর ডি এর মধ্যে আমাদের অপশন হবে। আর এটা যদি মাইনাস করি তাহলে কত লেস হচ্ছে সেটা দেখবো। তাহলে 678 থেকে 538 বিয়োগ করলে এখানে হবে 0, তারপরে 7 থেকে 3 বাদ দিলে হবে 4, আর 6 থেকে 5 বাদ দিলে হবে 1, অর্থাৎ এখানে হবে 140 লেস হবে। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো, যেটি দ্বারা 219, 365 এবং 511কে ভাগ করলে যথাক্রমে 3, 5 এবং 7 অবশিষ্ট থাকে। তাহলে যে নাম্বারগুলো অবশিষ্ট বলেছে সেই নাম্বারগুলোকে যদি আমরা এদের থেকে মাইনাস করি তাহলে যে নাম্বারগুলো পাবো সেই নাম্বারগুলো আমাদের যে সংখ্যাটা বার করতে বলেছে সেটা দ্বারা সম্পূর্ণভাবে বিভাজিত হবে। তাহলে এখানে দেখো 219 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে কত পাই, 216। 365 থেকে যদি 5 মাইনাস করি তাহলে কত পাই, 360। 511 থেকে যদি আমরা 7 মাইনাস করি তাহলে এখানে আমরা পাই 504। তাহলে এখানে যে 3টে নাম্বারগুলো পেলাম সেই 3টে নাম্বার হচ্ছে এমন নাম্বার যে এদের কোনো ফ্র্যাকশন বা এদের কোনো ফ্যাক্টর দ্বারা এই 3টে নাম্বার টোটালি ডিভিজিবল হবে। তাহলে এদের যে ফ্যাক্টরটা হবে সেটা এদের মতোই ডিভিজিবিলিটি রুলসটা ফলো করবে। তাহলে যে নাম্বারগুলো আমরা পেয়েছি 216, 360 এবং 504, প্রত্যেকটা নাম্বার দেখো আমাদের ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার মানে হচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে 2 দ্বারা ডিভিজিবল। তাহলে এদের যে ফ্যাক্টরটা পাবো সেইটাও হচ্ছে আমাদের, বা এদের যে ফ্যাক্টর দ্বারা এরা সম্পূর্ণভাবে ডিভিজিবল হবে সেটাও আমাদের 2 দ্বারা ডিভিজিবল হতে হবে, অর্থাৎ সেই নাম্বারটাকে আমাদের অবশ্যই ইভেন নাম্বার হতে হবে। কিন্তু অপশানগুলো যদি চেক করো তাহলে অপশানগুলো চেক করলে আমাদের 53 এবং 63 এই নাম্বারগুলোর কখনো একটা ফ্যাক্টর হতে পারে না, কেননা এরা হচ্ছে অড নাম্বার। তা আবার দেখো যে 216, 360 এবং 504 প্রত্যেকটার হচ্ছে লাস্টের 2 ডিজিট যদি দেখি তাহলে প্রত্যেকটাকে আমাদেরকে 4 দ্বারা ডিভিজিবল করা যায়, তার মানে হচ্ছে প্রত্যেকটা নাম্বার 4 দ্বারা ভাগ করা যায়। তারপরে তাদের যে ফ্যাক্টর হবে সেটা ফ্যাক্টরটা আমরা এইচসিএফ করে বার করতে পারি, বা আমরা ডিভিজিবিলিটি করে চেক করছি। তাহলে ফ্যাক্টরটা যদি হয় তাহলে সেই ফ্যাক্টরটা নিশ্চয়ই 4 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এখানে দেখো 82 যেটা আছে সেটা আমাদের 4 দ্বারা ডিভিজিবল হয় না, এখানে 72 4 দ্বারা ডিভিজিবল হয়, তার জন্য আমাদের এটা উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। এবার এটা ডিভিজিবিলিটি দিয়ে হয়ে গেল বলে আমাদের সহজে হয়ে গেল, কিন্তু যদি না হতো তখন আমাদের 216, 360 এবং 504 যে নাম্বারগুলো দেওয়া আছে তাদের আমরা এইচসিএফ বার করে তাদেরকে ভাগ করা যায় এমন
বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতাম। তখন আমাদের এইচ সেভ করতে হতো, কিন্তু এটা সহজে হয়ে গেল, তার জন্য আমরা এটা ডিভিজিবিলিটি দিয়ে চেক করলাম। কোশ্চেন নাম্বার 20, আজকে শিফট লাস্ট কোশ্চেন কী বলেছে দেখো। একজন পুরুষ এবং একজন মহিলা একসাথে একটি কাজ সম্পন্ন করতে 12 দিন সময় নেয়। একজন মানুষ বা একজন পুরুষ, এখানে মানুষ বলতে পুরুষ, একাই 15 দিন কাজ শেষ করতে পারে, তাহলে একজন মহিলা কতদিনে কাজটি শেষ করবে? তো এখানে আমরা পুরুষকে যদি এম এবং মহিলাকে যদি ডাব্লিউ দিয়ে ডিনোট করি, তাহলে বলেছে এম প্লাস ডাব্লিউ কাজটি শেষ করে কত দিনে? 12 দিনে। আবার বলেছে একজন পুরুষ সেই কাজটি শেষ করে 15 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক বার করতে গেলে আমাদেরকে 12 এবং 15 যদি আমরা এলসিএম নিই, তাহলে সেটা হবে 60। তাহলে উপরে হবে 5 12 60 আর নিচে হবে 4 15 60। তাহলে এটা হলো আমাদের মেনের যে এফিসিয়েন্সি বা একজন পুরুষের যে এফিসিয়েন্সি, সেটা পেয়েছি 4। আর মেন এবং ওমেনের এফিসিয়েন্সি দুজনে মিলে হচ্ছে 5। তাহলে এখান থেকে ওমেনের এফিসিয়েন্সি আমরা বলতে পারি কত? 1 ইউনিট। তাহলে এখান থেকে আমরা বলেছে ওমেনের একটা কাজটি কমপ্লিট করতে, অর্থাৎ মহিলাটি কাজটি কমপ্লিট করতে কতদিন সময় নেবে। তাহলে মহিলার সময় লাগবে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই তার এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 1 পেয়েছি। তাহলে এখানে আমাদের টোটাল 60 দিন সময় লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর।